আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল সবার কাছে? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. It's visible. Yes, ma'am. ওকে, তোমাদের যে নিউ যে সিলেবাসটা হয়েছে তাতে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সে টোটাল এক্সপেরিমেন্টস আছে 10খানা, ঠিক আছে? তার মধ্যে তোমাদেরকে 8খানা এক্সপেরিমেন্ট করতেই হবে। তো among those 8 experiments, one we have already done, that is slide calipers. ওটা আমাদের আগের দিনই পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ধাপে ধাপে একটু শক্ত শক্ত এক্সপেরিমেন্টের দিকে এগোচ্ছি। ফার্স্ট এক্সপেরিমেন্টটা হয়ে গেছে, দ্যাট ওয়াজ মেজারিং সাম লেন্থ এটসেট্রা, লেন্থ, ডায়ামিটার, এবং আলটিমেটলি আমরা দেখেছি ভলিউম কিভাবে মেজার করব। তো ওই ভিডিওটা যারা আগে মানে ক্লাসটা করোনি, স্লাইড ক্যালিপার্স এর ক্লাস করোনি, আজকে নতুন করছো, তারা প্লিজ ওই ভিডিওর করেসপন্ডিং যে ইউটিউব লিংক আছে সেটা দেখে নেবে। আজকে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট শুরু করব তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 10। বাট এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে বাবা একের পরেই 10 করে নিচ্ছি, কারণ দিস ইজ আ ভেরি ইজি এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমরা প্রথমে ইজি, তারপর আরেকটু শক্ত, এরকম করতে করতে এক্সপেরিমেন্ট গুলোর দিকে যাব। So the experiment number 10 is actually this one: to determine the relative density of sand by using a specific gravity bottle. Sand মানে বালি, আমাদের কিছু শুকনো ঝুড়ো বালি দেয়া হবে, একদম শুকনো বালি, তাতে কোনো ময়েশ্চার থাকবে না। সেই বালিটার স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি আমরা কি করে বার করব? উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তোমরা যারা আমার একদম প্রথম ক্লাসটা করেছিলে ল্যাবের, তারা জানো যে স্পেসিফিক গ্র্যাভিটি বটল কিরকম দেখতে হয়, রিলেটিভ ডেন্সিটি কি জিনিস বা স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস, সেটাও যারা আমার থিওরি ক্লাসগুলো করেছো তারা ফলো করতে পারবে। যারা করোনি তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, আমি আবার আজকে ডিসকাস করব। তো এটা আপাতত আমরা স্টেপ বাই স্টেপ করছি। অ্যাট ফার্স্ট তোমরা বুঝে রাখো যে স্যান্ড, দ্যাট ইজ বালির স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি দুটো একই জিনিস, আমরা বার করব উইথ দ্য হেল্প অফ সাম বটল, যে বটলটার নাম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল। এবার এই রিলেটিভ ডেন্সিটি কাকে বলে বা স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা কিরম দেখতে হয়, স্পেসিফিক গ্র্যাভিটি বটল নিয়ে হঠাৎ কেন আমরা কাজ করছি, এই সমস্ত জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ওকে, তো আমরা ফার্স্টে এবার একটু এই এক্সপেরিমেন্টটা করতে গেলে আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে সেইগুলো একটুখানি দেখে নেব। এবার মৌসুমী ম্যাডাম তোমাদের একটু অ্যাপারেটাস গুলো সম্বন্ধে একটু বলবেন, দেন আমি আবার পরে ডিসকাশনে ব্যাক করব। আচ্ছা, বলছি অনিন্দিতা, এটা থাকুক, আমি এখান থেকেই বলছি। হ্যাঁ, তোমার স্লাইডটাই থাকুক, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ছবিগুলো আসছে না কিন্তু অ্যাপারেটাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। অ্যাপারেটাসের ছবিগুলো আসছে না। না না, আমি পরপর তাহলে দিয়ে যাচ্ছি, তোমার এসে যাবে, তুমি বলতে থাকো। হ্যাঁ আমার মনে হয় তুমি হ্যাঁ। কন্ট্রোল করলে ভালো হতো, তুমি স্লাইড শেয়ার করলে ভালো হতো। আচ্ছা, আজকে এইটা দিয়ে বলে দিই, তারপর আমি নেক্সট দিন দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, অ্যাপারেটর। হ্যাঁ, আচ্ছা, এখানে যে এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে অ্যাপারেটাস গুলো লাগবে তোমাদের, তার মধ্যে প্রথমটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তো স্পেসিফিক গ্র্যাভিটি বটল, আর সেকেন্ড হচ্ছে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কমন ব্যালেন্স, আর থার্ড লাগবে ওয়েট বক্স, অ্যান্ড ফোর্থ লাগবে স্যান্ড, অ্যান্ড ফিফথ লাগবে থার্মোমিটার। তাহলে বুঝতে পারছো এক্সপেরিমেন্ট 10 করতে গেলে তোমাকে কি কি অ্যাপারেটাস নিতে হবে। প্রথমে স্পেসিফিক গ্র্যাভিটি বটল নিতে হবে, দেন কমন ব্যালেন্স, ওয়েট বক্স, স্যান্ড, থার্মোমিটার, এই সবগুলো নিয়ে তোমাদেরকে এক্সপেরিমেন্টটা শুরু করতে হবে। এবার আমি তোমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা কি জিনিস সেটা একটু বলে দেব।
এটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি বটল। কিরকম হয় দেখো, দেখতে কাঁচের হয়, গ্লাস, মেড অফ গ্লাস। আর যাতে কেন এটা ট্রান্সপারেন্ট যাতে হয় সেই জন্য এটা গ্লাসের হয়, যাতে ভেতরে তুমি কি নেবে বলো। ম্যাডাম বললেন এক্ষুনি যে ঝুরঝুরে স্যান্ড, একদম ড্রাই স্যান্ড। তো সেই স্যান্ডটা তুমি কতটা পরিমাণে নিয়েছো সেটা দেখার জন্য তোমাকে এই কাচের হলে পরে তুমি দেখতে ভালো পারবে, সেই জন্য এইরকম কাঁচের তৈরি হয়। আর দেখো মাথায় একটা লিড আছে, লিডটা কিরকম পাইপের মতো, সেখানে আবার একটা সরু ছিদ্র থাকে। কেন থাকে? যখন তুমি টোটাল স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা ওয়াটারে ফুল করবে তখন কি হবে, বাবল থেকে যাওয়ার চান্স থাকে। তুমি তো বুঝতে পারছো না পুরোটা ভর্তি হচ্ছে কিনা। সেই জন্য যখন ওয়াটার দিয়ে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমাদের একসময় টোটাল স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা ওয়াটারে পূর্ণ করতে হবে। তখন আমরা কি করব, ওই যে লিডটা পাইপের মতো যেটা দেখতে, সেটা আমি ওখানে যদি আটকে দিই তাহলে এক্সট্রা যে জলটা সেটা পাইপের মধ্যে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে বাইরে এসে পড়বে। তাহলে কি বুঝতে পারবো যে টোটাল স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে আমার ওয়াটারে ফিল হয়ে গেছে, ওটা দিয়ে আর কোনো এয়ার বাবল নেই, ওর মধ্যে এয়ার কোনো নেই। এই হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বটল। এগুলো অনেক রকম সাইজের হয়, তোমরা দেখতে পাচ্ছ 50 ml, 100 ml, 2 ml, 5 ml, 25 ml, এরকম ডিফারেন্ট সাইজের স্পেসিফিক গ্র্যাভিটি বটল হয়। আমরা আমাদের দরকার মতো যেটা দরকার হবে সেই স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা নিয়ে নেব এক্সপেরিমেন্টটা করার জন্য। আচ্ছা, নেক্সট আমি তোমাদের কমন ব্যালেন্স সম্বন্ধে বলবো। কমন ব্যালেন্স এটা ল্যাবের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক এক্সপেরিমেন্ট করতে গিয়েই তোমাদের এই কমন ব্যালেন্সটা ইউজ করতে হবে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো? ম্যাম এটা দাঁড়িপাল্লা ম্যাম? Yes, Yes, ma'am. Yes, ma'am. ma'am. এটা এক ধরনের দাঁড়িপাল্লাই, Yes, কিন্তু ma'am. যেটা আমরা বাজারে যে দাঁড়িপাল্লা ইউজ করি সেই জিনিস নয়, এটা একটু আলাদা। ওখানে আমরা Yes. এটা সোনার দোকানে ব্যবহার করা যায়। হ্যাঁ সোনার দোকানে ব্যবহার হয়। কেন বলতো, এখানে এই যে ব্যালেন্সটা, কমন ব্যালেন্সটা, বায়ু এই কমন প্রদূষিত ব্যালেন্সে সূক্ষ্ম জিনিসগুলো মাপা হয়। খুব সূক্ষ্ম জিনিসগুলো মাপা হয়। এখন আমরা বাজারে সবজি কিনতে গেলে তো আর অত সূক্ষ্ম ভাবে মাপি না। ধরো আমরা 1 কেজি কিছু কিনলাম সবজি, ধরো 1 কেজি, এখন কি শীতের সবজি 1 কেজি আমি বেগুন কিনলাম, তাহলে কি আমার ওই 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম কি 50 গ্রামের কোনো তফাতে কিছু যায় আসে না। কিন্তু আমি যদি সোনা কিনতে যাই তাহলে আমার 1 মিলিগ্রামে অনেক তফাৎ হয়ে যাবে, কি তাই তো? Yes, ma'am. Yes. হ্যাঁ, তাহলে সেই রকম সূক্ষ্ম জিনিস মাপার জন্য আমাদের এই কমন ব্যালেন্সটা ইউজ হয়। এবার দেখো এই যে আমরা এক্সপেরিমেন্টটা করছি, এক্সপেরিমেন্ট 10, কি করছি, এটাতে স্যান্ডের রিলেটিভ ডেনসিটি বার করছি, তাই তো? কি বার করছি? স্যান্ডের রিলেটিভ ডেনসিটি। সেখানে ওই যে ওয়েটটা আমরা নেব, সেই ওয়েটটাতে যদি একটু তফাৎ হয়ে যায় নিতে গিয়ে, তাহলে আমাদের রেজাল্টে গিয়ে, আলটিমেট রেজাল্টে গিয়ে অনেক চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের ভুল হয়ে যাবে, মানে রং অ্যান্সার আসতে পারে। সেই জন্য যে স্যান্ডের ওজনটা নেব সেটা খুব সূক্ষ্মভাবে নিতে হবে বলে আমাদের এই কমন ব্যালেন্সটা ইউজ করতে হয়। এখানে দেখো কি আছে, একটা হুক দেখতে পাচ্ছ, হুক আছে মিডলে, তারপরে কি আছে, বো পয়েন্টার আছে, স্কেল আছে, প্যান আছে, দুদিকে দুটো প্যান আছে, এদিকে যেমন প্যান আছে, লেফট রাইট দুদিকে দুটো প্যান আছে। ম্যাম এটা কিসের যন্ত্র? এটা হচ্ছে কমন ব্যালেন্স, ওজন করার যন্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওজন করার যন্ত্র কমন ব্যালেন্স। আচ্ছা, এবার দেখো আমরা যখন বাজারে একটা দেখো দাঁড়িপাল্লা, যেটাকে আমরা পাতি কথায় বলি, সেটাতে যখন ওজন করি তখন যেগুলো আমরা বাটখারা যেগুলো বলে ওয়েট থাকে, তো কি থাকে বলে 1 কেজি, তাই তো, 2 কেজি, তারপরে 100 গ্রাম, এরকম থাকে না ওজনগুলো, ওয়েটগুলো থাকে তো, কি? Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. হ্যাঁ, আর কি আমরা জিনিসটা যখন কিনছি ওজন করে নিচ্ছি, সেই যে ওজন ওয়েট গুলো, সেই ওয়েট গুলো আমরা কোন দিকে রাখি বলতো? এই যে আমরা দাড়ি পাল্লা বলো, সে তার কোন দিকে রাখি?
ওজন করে দেখো তোমার দিক থেকে ভাববে না, যে বিক্রি করছে তার দিক থেকে ভাবো, ম্যাম সে লেফট কোথায় সাইডে রাখে। তার লেফট সাইডে রাখে। Yes, হ্যাঁ, ma'am. তোমার দিক থেকে নয়, তুমি কিন্তু উল্টো দিক থেকে দেখছো। তো তার তার সে যে সবজি বিক্রেতা তার দিক থেকে যদি দেখো, সে রাখে কোথায়? লেফট সাইডে। লেফট সাইডে, সবজিগুলো কোন দিকে রাখে? সবজিগুলো কোন Right দিকে side. রাখে? রাইট সাইড। রাইট সাইডে। কেন বলো তো? কেন বলো? কেন সবজিগুলো আমরা সবসময় ওঠা বেশি হ্যাঁ, কম কারণ কি, আমি দোকানে গিয়ে যখন সবজি কিনছি আমি বলে দিচ্ছি যে আমার 1 কেজি পটল লাগবে কি 1 কেজি আলু লাগবে, তাই তো? তখন আমার ওজনটা হচ্ছে ফিক্সড, ওজনটা ফিক্সড। তো এবার আমি ওজন করছি কোন সবজি, তখন একটু বেশি হচ্ছে কমিয়ে দিচ্ছি, আবার কম হচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি। আর এই যে ওজনগুলো করি আমরা কোন হাতে করি? রাইট হ্যান্ডে তো। তাহলে Yes, sir. রাইট প্যানে জিনিস রাখতে আমাদের বেশি সুবিধা হবে। আমি রাইট হ্যান্ডে কাজ করব, তাহলে কোন প্যানে রাখবো? রাইট প্যানে রাখবো তো। রাইট হ্যান্ডটা বেশি Yes, ma'am. কমফোর্টেবল, তাই লেফট হ্যান্ডে রাখা। হ্যাঁ, ইয়েস। এবার আমি রাইট হ্যান্ডে একটা আলু তুলে নিয়ে লেফট প্যানে রাখবো, সেটা বেশি সুবিধে, না রাইট হ্যান্ডে একটা আলু তুলে নিয়ে আমি রাইট প্যানে রাখবো সেটা বেশি সুবিধে? পরেরটা বেশি second সুবিধা one. অবভিয়াসলি, তাই না? সেই জন্য ওখানে কি করে, যে সবজি বিক্রি করে সে ওয়েটটা যখন ফিক্সড তখন ওয়েটটা সে লেফট প্যানে রেখে দেয়, ওটাকে আমাকে আর নাড়াচাড়া করতে হচ্ছে না। আর আমি সবজিটা যেটা বিক্রি করব সেটা আমি রাইট প্যানে রাখছি। কিন্তু এই যে কমন ব্যালেন্সটা, এই কমন ব্যালেন্সে আমার কোনটা ফিক্সড একবার ভেবে বলো তো? ওয়েটটা ফিক্সড। কেন? কারণ ওই কেন ওয়েটের এটা? কারণ না ওটাকে আমাকে বারবার ওঠাতে নামাতে হচ্ছে না, আমাকে ওটার রেফারেন্স নিয়ে তো মাপতে হচ্ছে না। ইয়েস, আমি স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে ম্যাডাম যেমন বললেন ঝুরঝুরে বালি, যার মধ্যে কোনো রকম কি থাকবে না, কোনো রকম ময়েশ্চার থাকবে না, ড্রাই, প্লাস তার মধ্যে কোনো অন্য জিনিস থাকবে না, তার মধ্যে কোনো কাঠি বা নোংরা বা অন্য কিছু থাকবে না, একদম ক্লিন ঝুরঝুরে স্যান্ড, সেটা তো আমি স্পেসিফিক গ্র্যাভিটি বটলে নিয়ে নিয়েছি। কতটা নিতে হয় জানো? হাফের কম, মানে প্রায় 1/3 মতো। স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা যা মানে যতটা আটবে, ধরো তো এখানে ছবিতে দেখলাম কি 25 ml 50 ml বিভিন্ন ml এর আছে, তার 1/3 মতো আমি স্যান্ডে ভর্তি করব। তাহলে আমার এখানে কোনটা ফিক্সড? স্যান্ডের ওয়েটটা ফিক্সড, তাই তো? এবার আমি কি করব, Yes, ma'am. ওজন স্যান্ডের ওজনটা কতটা নিয়েছি সেটা বার করব। তো আমার কাজটা কি, আমি কতটা স্যান্ড নিয়েছি সেটা আমাকে এক্সপেরিমেন্টে বার করতে হবে। এই যে এক্সপেরিমেন্টটা চলবে তার মধ্যে আমাকে স্যান্ডটা স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে নিয়ে সেই স্যান্ডের ওয়েটটা আমাকে বার করতে হবে। তাহলে আমি স্যান্ডের বটলটা কোন দিকে রাখবো? লেফটে রাখবো। আমার লেফটে রাখবো কি? Yes, ma'am. Yes. আচ্ছা, Yes, ma'am. এবার Yes, তাহলে ma'am. আমি ওয়েট গুলো কোন দিকে রাখবো? রাইটে রাখবো, কারণ ওয়েটটাই আমাকে কম বেশি করতে হবে। বোঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. Yes. বেশ, এরপরে আমি তোমাদেরকে ওয়েট বক্স সম্বন্ধে বলবো। ওয়েট বক্সে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ছবিতে ওয়েট বক্স? Yes, ma'am. Yes, ma'am. দেখো দুটো পিকচার আছে না, একটা কাঠের বক্সের মধ্যে দেখো দেখতে পাচ্ছ ওয়েট গুলো সাজানো আছে গোল 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 গোল, আর রাইট সাইডে পাতলা পাতলা কিছু ওয়েট আছে। লেফটে যেগুলো আছে সেগুলো আছে কিসে? গ্রামে। আর রাইটে যেগুলো পাতলা পাতলা ট্রিনের আছে সেটা হচ্ছে মিলিগ্রামে। তো ওয়েট বক্সের মধ্যে, ওয়েট বক্সের চেহারা নিশ্চয়ই আগে তোমরা দেখেছো। ওয়েট বক্সের মধ্যে কিরম থাকে, কিছু থাকে গ্রাম ওয়েট আর কিছু থাকে মিলিগ্রামে ওয়েট। তো স্যান্ডটা যেটা আমি ওজন করব সেটা ওজন করতে গিয়ে তো আমার সবকিছু গ্রামে চলে আসবে তা তো নয়, মিলিগ্রামটাও তো লাগতে পারে, পারে তো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তাহলে ধরো আমি স্যান্ডটা ওজন করতে শুরু করেছি।
ওজন করার পর প্রথমে এই যে ওয়েট বক্সের মধ্যে কি কি ওয়েট থাকে বলতো? ওয়েট বক্সের মধ্যে সব ওয়েট গুলো একটা ফিক্সড রেশিওতে থাকে। কি রেশিও? 5:2:2:1। কি রেশিও? 5:2:2:1। তার মানে যদি আমার একটা 50 গ্রাম থাকে তাহলে দুটো থাকবে 20 গ্রাম। বোঝা গেছে? দুটো থাকবে 20 গ্রাম আর একটা থাকবে 10 গ্রাম। ঠিক আছে? তার মানে Yes, ma'am. হচ্ছে যেরকম বললাম একটা থাকবে 50 গ্রাম যার জন্য আসছে 5 রেশিওটা, দুটো থাকবে 20 গ্রাম 22:2। তারপরে থাকছে একটা কি 1 গ্রাম। তাহলে কি রেশিওতে থাকবে? 50 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম অ্যান্ড 1 গ্রাম। নর্মালি আমরা বাজারে ওজন করতে গিয়ে 30 গ্রামের কোনো বাটখারা পাই কি? কোনো ওয়েট পাই কি? No, ma'am. না। No, ma'am. দেখো সব পৃথিবীতে যত আমি ওজন মাপি না আমি এই রেশিওতে মাপলে সব মাপতে পারবো। 5:2:2:1। এবার আমাকে বলো তো মিলিগ্রামে যদি থাকে তাহলে কি কি পাবো? 5 গ্রাম 5 মিলিগ্রাম, তাই তো? And দুটো 2.5. Yes, ma'am. না, একটা 1 two. মিলিগ্রাম। হ্যাঁ, এবার ধরো আমি মাপছি 4.7 গ্রাম। 0.7 মানে ওই পোর্শনটা হচ্ছে মিলিগ্রাম। বোঝা গেছে? 4.7 দুটো 2 গ্রামের বাটখারা আর একটা 7 মিলিগ্রামের বাটখারা। 2.7 একটা 7 মিলিগ্রামের বাটখারা। 7 মিলিগ্রামের বাটখারা আছে? নেই তো। No, no, ma'am. 5 না না 7 মিলিগ্রামের মানে ম্যাম একটা 5 আর একটা 2। 5 and একটা 2. 5 আর একটা 2 মিলিগ্রাম। তাহলে গ্রাম দেব আমি একটা 2 গ্রাম। আচ্ছা, মিলিগ্রাম দেব আমি কি একটা 5 মিলিগ্রাম আর একটা দেব 2 মিলিগ্রাম। বোঝা গেছে? বোঝা Yes, গেছে? ma'am. এইভাবে আমরা Yes, ওয়েট ma'am. বক্স দিয়ে ওজন করব। তাহলে কি হলো না ওয়েট বক্সের মধ্যে কিছু গ্রামের ওজন থাকে, কিছু থাকে মিলিগ্রাম। যাই থাকুক না কেন গ্রাম কিংবা মিলিগ্রাম সবই আমাদের কিসে থাকবে? 5:2:2:1 এর সাথে। কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত স্পেসিফিক গ্র্যাভিটি বটল বলো, ব্যালেন্স, কমন ব্যালেন্স বলো, ওয়েট বক্স বলো, কিছু কোশ্চেন No, ma'am. আছে কারো? নো ম্যাম। Ma'am, weight box বললাম স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা কিসের তৈরি হয়? গ্লাসের। আচ্ছা, স্যান্ডটা কিরকম হতে হবে? And moisture. ময়েশ্চার, কোনো ময়েশ্চার থাকবে না কিন্তু তার মধ্যে, একদম ড্রাই এবং ওর মধ্যে কোনো অন্য কিছু মিক্স থাকবে না। হ্যাঁ, এবং অন্য কিছু ড্রাই না হলে কি হবে বলতো? ওয়েটটা যখন করব ড্রাই না মানে কি ওর মধ্যে কিছু আছে যেটা ওয়াটার ভেপার, ওয়াটার, সেই ওয়াটারটা ওয়েটের মধ্যে চলে আসবে তো, তার মানে আমার এরার Yes, চলে yes, আসবে ইনস্ট্রুমেন্টে। ওকে, তাহলে ড্রাই স্যান্ড লাগবে আর আমার লাগবে স্পেসিফিক গ্র্যাভিটি বটল আর লাগবে ওয়েট বক্স। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, Yes, ma'am. নেক্সট আমি তোমাদের স্যান্ড তো বলেই দিলাম, আর একটা জিনিস লাগবে সেটা হলো যে দেখো স্যান্ড লাগবে ঝুরঝুরে, আর লাগবে এই রাইট সাইডে এটা আছে কি বলতো? থার্মোমিটার। থার্মোমিটার কেন লাগবে? থার্মোমিটার লাগবে ওই টাইমে, হ্যাঁ ওই টাইমে ওয়াটারের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা মাপার জন্য আমাদের এই থার্মোমিটার লাগবে। থার্মোমিটার তো আমরা সবাই দেখেছি, থার্মোমিটার দিয়ে কিভাবে মাপতে হয় সেটাও আমরা জানি। এখন এই কোভিডে তো থার্মোমিটার আরোই বেশি খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে, তাই না? কি Yes, তাই তো? ma'am. Yes, ma'am. থার্মোমিটারটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই এক্সপেরিমেন্ট 10 করতে গিয়ে তোমাদের কি কি অ্যাপারেটাস লাগলো বলো? একটা লাগলো স্পেসিফিক গ্র্যাভিটি বটল, Common balance, dry sand and thermometer. থার্মোমিটার, এগুলো দিয়ে আমি টোটাল এক্সপেরিমেন্টটা করতে পারবো। স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে ঝুরঝুরে স্যান্ডটা নিয়ে আমাকে ওজন করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ ওর মধ্যে বাকি পোর্শনটা ওয়াটার দিয়ে ওয়েট করতে হবে, তারপর
ওগুলো সব ফেলে দিয়ে শুধু ওয়াটার দিয়ে ওজন করতে হবে। আর ওজন করার নিয়ম আমি বলে দিয়েছি, আমার ওয়েটটা থাকবে রাইট সাইডে এবং যেটা ওজন করব স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা সেটা থাকবে লেফট Left side. সাইডে। ক্লিয়ার সবার কাছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, এবার অনিন্দিতা ম্যাডাম তোমাদের বলবেন কিছু। আচ্ছা, তাহলে মোটামুটি ইনস্ট্রুমেন্ট গুলো এবং কি জিনিস দিয়ে, মানে যে জিনিসটা আমরা আর কি ওজন করবা, যার যার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বার করব, সেই জিনিসপত্রগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে তোমাদের আর একটা জিনিস আমি একটু বলে দিই। স্ক্রিনটা ভিজিবল তো? Yes, ma'am. ইয়েস ম্যাম। স্পেসিফিক গ্র্যাভিটি বটল যেটা, সেটা কিন্তু তোমরা খুব সাবধানে হ্যান্ডেল করবে। তার কারণ কি, স্পেসিফিক গ্র্যাভিটি বটল যেটা ম্যাডাম বললেন যে গ্লাসের তৈরি, এবং নট অনলি ফর দ্যাট, এইটা কিন্তু প্রচন্ড পাতলা একটা গ্লাসের তৈরি। এত পাতলা যে সামান্য একটু ঠোকাঠুকি লাগলেই কিন্তু ভেঙে যায়। আচ্ছা, এই পাতলা গ্লাস কনসেপ্টটা কেন আনা হচ্ছে না, বিকজ অফ তোমরা দেখতে পাচ্ছ, মানে এই যে টেম্পারেচারের জন্য থার্মোমিটার এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো ইউজ হচ্ছে, মানে এখানে একটা টেম্পারেচারের একটা ব্যাপার কিন্তু এই এক্সপেরিমেন্টের মধ্যে লুকিয়ে আছে। তো পাতলা গ্লাস ইউজ করা হয় ইন কেস অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল, এই কারণে যাতে নাকি স্পেসিফিক গ্র্যাভিটি বটলের ভেতরে যে জিনিসটা থাকবে আর ওর বাইরে যে জিনিসটা থাকবে, দুটো টেম্পারেচার ডিফারেন্স যাতে বিরাট না হয়ে যায়। আচ্ছা, গ্লাস একটা কন্ডাক্টর না ইনসুলেটর? ম্যাম ইনসুলেটর। ইনসুলেটর Later. তাপের অপরিবাহী, তাই তো? ইয়েস ম্যাম। অপরিবাহী বা কুপরিবাহী বলতে পারি। অপরিবাহী মানে একদমই কমিউনিকেট করে না, কুপরিবাহী বলতে পারি। তাহলে আমরা যদি খুব পাতলা গ্লাস ইউজ না করি, তাহলে কিন্তু বুঝতেই পারছো যে কোনো স্পেসিফিক গ্র্যাভিটি বটলের ভেতরের এন্টিটি আর বাইরের এন্টিটির ভেতরে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স হয়ে যেতে পারে। তো তোমাদের এইটা বলার কারণ এটাই যে স্পেসিফিক গ্র্যাভিটি বটল মানে খুব ভীষণ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় কিন্তু, বিকজ অফ দিস থিন গ্লাস। আচ্ছা, এরপরে কমন ব্যালেন্স এটসেট্রা কিভাবে মাপা হয় না হয় সেগুলো তো আমরা যখন প্রসিডিওর পড়বো তখন সেইগুলো আবার ভালো করে ডিসকাস করব, কমন ব্যালেন্সের ব্যাপার। আমি ওয়েট বক্সে তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি। ওয়েট বক্সে দেখছো তোমরা যে অনেক রকমের ওয়েট থাকে। একটা বক্সের ভেতরে বড় বড় ওয়েট গুলো থাকে কাঠের বক্সটার মধ্যে, আর এই ব্লু বক্সটার মধ্যে মিলিগ্রামটা থাকে, যেটা ম্যাডাম এক্ষুনি বললেন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই ওয়েট বক্সে তোমরা ম্যাক্সিমাম ওজনের বাটখারা কত দেখতে পাও? 5. 5 গ্রাম। ম্যাম 2 5 ম্যাম 2 gram. 5 I think না, আমরা ম্যাক্সিমাম ওজনের যে বাটখারাটা দেখতে পাই সেইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে শো করছি, 1 মিনিট। এই যে দিস ওয়ান দেখা যাচ্ছে, আমার কার্সারটা দেখা ইয়েস যাচ্ছে? ম্যাম। ওকে, তো এই যে জিনিসটা, এই সব থেকে বড় যে বিরাট চাকতিটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট। এই ওয়েটটা হচ্ছে কত জানো কেউ? ম্যাম 500 গ্রাম 100 গ্রাম। ও ম্যাম 100 ঠিক আছে, তো তাহলে আমরা এবার দেখো, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ওজনের বাটখারা, তাই তো? তো তার মানে আমরা 100 গ্রামের বেশি যে পাবো না তা কিন্তু না, এই ধারণাটা কিন্তু ভুল। তার কারণ 100 এর সাথে আমি যদি এই ছোটগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা 100 এর বেশি পাবো। ওকে, ইয়েস ম্যাম। তো কাজেই এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যে ম্যাক্সিমাম ওজনের বাটখারা আছে হচ্ছে 100 গ্রাম, বাট তার মানে এই নয় যে আমরা 100 গ্রামের ওপরে ওজন পাবো না, আমরা 100 গ্রামের ওপরেও ওজন পাবো। এইবার দেখো, এইটা যদি 100 গ্রাম হয়, তার পাশেরটা হবে ম্যাডাম যেটা বলেছেন 5:2:2:1, তো এটা গেছে 100, মানে 3 ডিজিটেড এর একটাই আছে, দ্যাট ইজ 100 গ্রাম। তো 100 গ্রামটা কিন্তু এই 5:2:2:1 এর
যে ক্যাটাগরিটা সেটার মধ্যে পড়ে না, বিকজ অনলি 3 ডিজিটেড বাটখারা হচ্ছে 100 গ্রাম। তো 100 গ্রামটাকে যদি আমরা সাইডে রেখে দিই, তাহলে পরের যে বাটখারাগুলো রয়েছে সেগুলো সব 5:2:2:1 এই রেশিওতে থাকবে। তাহলে Yes, ma'am. বলতো 100 গ্রামের ma'am. ঠিক আগের যে বাটখারাটা সেইটা তাহলে কি হবে? 5 এর ক্যাটাগরিতে পড়বে। তারপরের দুটো 2 এর ক্যাটাগরিতে পড়বে, তারপরেরটা 1 এর ক্যাটাগরিতে পড়বে। তাহলে এই সব থেকে বড়টা যদি 100 হয়, তারপরেরটা কত হবে? 50, 50 গ্রাম। 50. তারপরটা হবে 20, তারপরটা আবার 20, 20, তারপরটা 20, 10. 10। গুড। তাহলে 50, 20, 20, 10 এটা হয়ে গেল 2 ডিজিটেড যে বাটখারাগুলো তাদের 5:2:2:1 রেশিও। এবার আমরা 1 ডিজিটেড এর দিকে চলে যাই। এইগুলো হচ্ছে 1 ডিজিটেড বাটখারা, ঠিক আছে? আচ্ছা, Yes, এরাও ma'am. 5:2:2:1 রেশিওতে থাকবে। তাহলে এটা যদি 10 হয়, তাহলে বলো তো এই বাটখারাটা কত হবে? 5, 5. 5 ma'am. গুড। তারপরের দুটো 2, 2. 2 2 2 to 1. তারপরেরটা 1 1। এবার 1টা হচ্ছে কি? গ্রাম। তাহলে বুঝতে পারছি এই যে বড় বক্সটা, এটাতে আমরা গ্রামে যে যে বাটখারাগুলো পাই তার স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। তো তাহলে এখানে সব থেকে মিনিমাম যেটা আমরা জানি, ইউনিট ডাইমেনশনে পড়েছি, মিনিমাম ভ্যালু ইজ অলওয়েজ 1। তো কাজে আমরা 1 গ্রাম পেয়ে গেছি। এর থেকে ছোট পেতে গেলে আমাদের চলে যেতে হবে, এই বক্সটা খুলতে হবে, এন্ড এই বক্সটা খুললে আমরা এই মিলিগ্রামের বাটখারাগুলো পাই। গুড। আচ্ছা, মিলিগ্রামের বাটখারা দেখো 5:2:2:1। তার মানে এটা হচ্ছে কত? 500 5 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম 500 মিলিগ্রাম। এবার তুমি বলবে 500 দিয়ে শুরু কেন হলো? না, দেখো মিলিগ্রাম আর গ্রামের রিলেশনটা মনে করো। হোয়াট ইজ দ্য Yes, ma'am. রিলেশন 1000 বিটুইন? milligram equals to 1 gram. গুড। দ্য রিলেশন বিটুইন গ্রাম অ্যান্ড মিলিগ্রাম ইজ 1000 খানা মিলিগ্রাম দিয়ে 1 গ্রাম হয়, তাই তো? তো আমরা Yes, ma'am. 1 Yes. গ্রাম যখন Yes, ma'am. পেয়েছি, Yes, ma'am. 1 গ্রাম আমরা কিন্তু বাই হ্যান্ড পেয়ে গেছি, সেটার জন্য আমাদের মিলিগ্রামের জায়গায় যেতে হয়নি। তো তাহলে মিলিগ্রামটা যখন আমরা ভাঙতে মানে মিলিগ্রামের বাটখারাগুলো যখন আমরা নিতে শুরু করব, আমাদের প্রথম থাকবে হচ্ছে 500 মিলিগ্রাম। মানে প্রথম আমরা যে ভাঙাটা ভাঙতে পারবো। দেখো 1000-এর থেকে জাস্ট ছোট, 1000 তো 4 ডিজিটের, 1000-এর পরে আগের সংখ্যাটাই হচ্ছে 3 ডিজিটের। তো সেই 3 ডিজিটে আমরা 5:2:2:1 রেশিও করলে 3 ডিজিটের 5 ক্যাটাগরিতে পড়বে কোনটা? 500। বোঝা গেছে? তাহলে যদি Yes, yes, 500টা ma'am. হয় 5, তাহলে 5:2:2:1, তাহলে 5টা হচ্ছে করেসপন্ডিং টু 500। বাকি দুটো 2 কত হবে তাহলে? করেসপন্ডিং টু 200, 200, 100. 100, 200, 200, 200। এগুলো কিন্তু 200, সব 200. মিলিগ্রামে হচ্ছে, কোনোটা গ্রামে হচ্ছে না। ঠিক আছে? তো দেখো ফার্স্টেরটা হচ্ছে 500 মিলিগ্রাম, তারপরটা 200 মিলিগ্রাম, তারপরটা আবার 200 মিলিগ্রাম, তারপরটা তাহলে কত হবে? 100 milligram. 100 milligram. 100 মিলিগ্রাম। ওকে, তাহলে দেখো 100 মিলিগ্রাম যেই এসে গেল, আমার কিন্তু 3 ডিজিটেড এর সমস্ত গল্প শেষ। এবারে আবার আমরা 5:2:2:1 করব বিকজ অফ 2 ডিজিট। তাহলে প্রথম যেটা থাকবে, এই যেটাতে আমি কার্সর 50 ঘোরাচ্ছি, milligram. এটা কত হবে? 50 মিলিগ্রাম। 50 50 milligram. milligram. তারপরটা 20, তারপরটা 20, তারপরটা 10। 10. ওকে, তাহলে Yes, হয়ে গেল ma'am. আমার 2 ডিজিটের ক্যাটাগরি। এরপর 2 ডিজিটের পরে আমরা আসবো 1 ডিজিটে। তাহলে 1 ডিজিটে 5:2:1. 5:2:2:1, 5 তার মানে প্রথমটা হচ্ছে milligram. 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, এবং সব থেকে ছোটটা হচ্ছে 1 1 মিলিগ্রাম। milligram. তাহলে এবার আমাকে বলো তো, এই যে গোটা ওয়েট বক্স, এই গোটা ওয়েট বক্স দিয়ে আমরা সব থেকে কম ওজন কত মাপতে পারি? 1 1 milligram milligram. 1 1 মিলিগ্রাম। ক্লিয়ার টু অল অফ ইউ? এই জিনিসটা সবার ক্লিয়ার হলো কি, ওয়েট বক্সের এই Yes, কনসেপ্টটা? ma'am. Yes ma'am. Yes, ma'am. Yes, ma'am. আমরা কিন্তু এরপর ওয়েট বক্স থেকে যে কোনো ধরনের ওয়েট তোমাদেরকে মাপতে দেব, এবং তোমাদের কিন্তু এই জিনিসটা, এই স্পেসিফিকেশন গুলো যদি মাথায় ভালো করে ক্লিয়ার না হয়ে যায়, তাহলে কিন্তু ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড যে আমরা কিভাবে এই ওয়েট গুলোকে নেব, এবং এই গ্রাম আর মিলিগ্রামের রিলেশনটা যেন একদম ভালো করে তৈরি থাকে। দ্যাট ইজ 1000 মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু 1 গ্রাম।
আর যদি আমরা উল্টোটা বলি, এটা তো গেল গ্রাম আর মিলিগ্রামের ভেতর সম্পর্ক, যে 1 গ্রাম হতে গেলে 1000টা মিলিগ্রাম দরকার হয়। তাহলে এবারে আমাকে উল্টোটা বলো তো, যে 1 মিলিগ্রাম হতে গেলে কত গ্রাম দরকার? 0.001 1 গ্রাম। জিরোর পয়েন্টের পরে কটা শূন্য থাকবে? দুটো। দুটো পয়েন্টের পর দুটো শূন্য থাকবে। এটা যারা নতুন ক্লাসে এসছো তাদেরকে একটু বলে দিই, যারা আগে ক্লাস করেছো তারা তো বলতেই পারছো সুন্দর করে। সেটা হচ্ছে, তোমরা ইউনিটারি মেথড মনে করো। ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়ম, যেটা আমরা বাংলায় বলি। সেইখানে কি ছিল আমাদের? এক সেকেন্ড। সেই ইউনিটারি মেথডে আমরা কি শিখেছি, যে 1000 মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু, যদি 1 গ্রাম, সরি, 1000 মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু যদি 1 গ্রাম হয়, গিভ মি 1 সেকেন্ড, একটু এটা ওপেন হোক। হাজার মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু যদি 1 গ্রাম হয়, তাহলে 1 গ্রাম ইজ ইকুয়ালস টু কত হওয়া উচিত অ্যাকর্ডিং টু ইউনিটারি মেথড? 1/1000। হ্যাঁ, 1/1000 হাজারে যদি 1 হয়, 1000 তাহলে that's একই হবে 0.01 1/1000, তাই তো? 1/1000, এটা আমাদেরকে বলেছে ইউনিটারি মেথড। তো আমরা সেটা লিখে দিলাম 1/1000। এটা হচ্ছে মিলিগ্রাম। এবার এসো 1/1000 মিলিগ্রামকে কি করে ওরা এত তাড়াতাড়ি পয়েন্টের পর দুটো শূন্য কি তিনটে শূন্য কি করে ওরা এত তাড়াতাড়ি বলে দিচ্ছে, দেখা যাক। এই যে 1/1000 মিলিগ্রাম, এইটাকে আমরা লিখতে পারি ইন দ্য ফর্ম অফ 10 টু দি পাওয়ারে। আমরা কিভাবে লিখতে পারি? 10 টু দি পাওয়ার -3 3। হ্যাঁ, কেন 3 লিখলাম? কারণ একের পরে একের পরে তিনটে শূন্য আছে, আর নিউমারেটরে 1। গুড। যেহেতু ডিনোমিনেটরে একের পরে তিনটে শূন্য আছে, সেই কারণে মাইনাস এসছে, এবং যেহেতু একের পরে তিনটে শূন্য আছে, সেই কারণে 3টা এসছে। যারা বুঝতে পারছিলেন না যে ওরা এত তাড়াতাড়ি বলে দিচ্ছে কেন, তাদের জন্য আমি এত এক্সপ্লেন করে দেখাচ্ছি। ঠিক আছে? তো তাহলে 1 গ্রাম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিলিগ্রাম, এইটা বোঝা গেল, তাই তো? Yes, এইবার ma'am. তোমরা মনে রাখবে, এবার তোমরা নিজেরা হাতে ক্যালকুলেট করেও দেখতে পারো, বা এমনি জাস্ট একটা ট্রিক বলছি সেটা মনেও রাখতে পারো। সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -2, এইগুলোকে যখন তুমি ইন ওয়ান লাইন পয়েন্টের রেসপেক্টে লিখবে, তখন কিভাবে লিখবে? মনে রাখবে 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে পয়েন্টের পরে 3খানা ঘর থাকবে। There should be 3 digits after the decimal point. -3 মানে 3টে ঘর থাকবে, -2 মানে 2টো ঘর থাকবে, -7 মানে পয়েন্টের পরে 7টা ঘর থাকবে। ঠিক আছে? এইবার এই জিনিসগুলো আমরা কিভাবে লিখবো? পয়েন্টের পরে 3টে ঘর থাকবে মানে 2টো ঘর হবে 2টো শূন্য, আর একটা ঘর হবে 1। বোঝা গেল? বোঝাতে পারলাম আমি? Yes, ma'am. Yes, ma'am. yes ma'am যারা অলরেডি জানো বা বুঝেছো তাদের তারা তো ঠিক আছে, যারা বোঝোনি, নতুন বুঝছো, তাদের জন্য আমি বোঝাতে পারলাম কি, যে 1 গ্রাম ইজ ইকুয়াল টু 0.001 মিলিগ্রাম। ওরা চট করে কি করে বলে দিল? ওরাও কিন্তু আগের ক্লাসে দেখেছে, শিখেছে, তারপরে বলেছে। তোমরা নতুন, সেজন্য তোমরা হয়তো পারছো না। দেখে নাও, বুঝে নাও, তাহলে অবশ্যই তোমরা পারবে। 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1/1000 মিলিগ্রাম। 1/1000 মানে একের পরে তিনটে শূন্য, সেই কারণে আমি -3 লিখেছি। এবং একের পরে যতগুলো শূন্য থাকবে, পয়েন্টের পরে ততগুলো ডিজিট হবে। লাস্ট ডিজিটটা হবে 1, বাকি ডিজিট গুলো হবে 0। ওকে? আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম সেখানে ফিরে যাই। এইখানে তোমরা ম্যাডাম যেটা বলেছিলেন, যে আমরা মানে ফার্স্ট অ্যাকচুয়ালি যে জিনিসটা নিয়ে কাজটা শুরু করব, দ্যাট ইজ স্যান্ড। এবং স্যান্ডটার ছবিটা দেখেছো এখানে কিরকম করেছি? একদম ঝুরঝুরে স্যান্ড, তাতে কোনো জল থাকবে না,
স্যান্ডের মধ্যে কিছু মানে ইম্পিউরিটি মিশে গেল, ধরো ধরো একটুখানি সিমেন্ট মিশে গেল বা কিছু মেঝের নোংরা মিশে গেল, তাহলে কিন্তু চলবে না। ঝেড়ে নিয়ে সুন্দর একদম ঝুরঝুরে বালি হতে হবে। দিস ইজ দ্য প্রপার্টি অফ পিওর স্যান্ড। স্যান্ড ছাড়া লাস্ট আরেকটা জিনিস ম্যাডাম বলেছিলেন, দ্যাট ইজ দ্য থার্মোমিটার। আচ্ছা, এই থার্মোমিটারটা দেখে কারোর মনে হলো না থার্মোমিটারটা একটু অন্যরকম? ইয়েস ম্যাম, অন্যরকম, এই জন্য প্রথমে বুঝতে পারিনি ওটা ইয়েস কি। ম্যাম। অন্যরকম ইন উইচ সেন্স? আমি কিন্তু মানে ডিজিটাল এখানে তো থার্মোমিটার মার্কারিটা তো এটা তো দেখতে পাচ্ছি না, এটা তো রেড কালারের কি দেওয়া আছে। এক্স্যাক্টলি রেড কালারের তুমি একটা এদিকে কি জিনিস দেয়া বলছি আমি। এই রেড কালারের জিনিসটা কি? আচ্ছা, যারা ডিজিটাল থার্মোমিটারের কথা ভাবছো, ডিজিটাল থার্মোমিটার এন্ড অ্যানালগ থার্মোমিটার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডিজিটাল থার্মোমিটারে কি হচ্ছে না হচ্ছে ভেতরের প্রসিডিং কিছু দেখতে পাওয়া যায় না, আমরা জাস্ট রিডিংটা পাই। অ্যানালগ থার্মোমিটার যারা দেখেছো, যারা দেখোনি তারা নেটে সার্চ করবে, দেখতে পেয়ে যাবে। অ্যানালগ থার্মোমিটার এরকমই দেখতে হয়, কিন্তু there is a bit different। আমরা জ্বর দেখার সময় যে অ্যানালগ থার্মোমিটার গুলো ইউজ করি সেটার সাথে এটার একটা ডিফারেন্স আছে। এবং আমাকে একজন প্রথমেই যেটা হাইলাইট করলে যে এখানে একটা লাল রঙের কি দেখা যাচ্ছে, মার্কারি কোথায়? গুড। অ্যানালগ থার্মোমিটারে জেনারেলি আমরা মার্কারি ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমরা মার্কারির বদলে কি ইউজ করেছি? অ্যালকোহল। কেন অ্যালকোহল ইউজ করা হয়? না, অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট কিন্তু মার্কারির ফ্রিজিং পয়েন্টের থেকে অনেক কম। কাজেই আমরা যে কোনো টেম্পারেচারে এই এক্সপেরিমেন্টটা করলে কিন্তু রেজাল্ট পেতে পারবো। মানে ধরো এখন শীতকাল, এখন বেশ ঠান্ডা পড়েছে এখানে, কিংবা ধরো কেউ দার্জিলিং এ গিয়ে এক্সপেরিমেন্টটা করলে তারাও কিন্তু বেশ ভালো রেজাল্ট পেতে পারবে যদি আমরা অ্যালকোহল থার্মোমিটার ইউজ করি। ওয়ারেজ এই জিনিসটাই যদি আমরা কি বলে তোমার মার্কারি থার্মোমিটার ইউজ করি, আমরা কিন্তু এত ভালো রিডিং পাবো না। আমাদের ল্যাবে অ্যালকোহল থার্মোমিটার রয়েছে, সেইটা দেখলে তোমরা দেখতে পাবে যে অ্যালকোহল থার্মোমিটার কিন্তু বেশ লম্বা হয় এমনি নর্মাল মার্কারি থার্মোমিটারের থেকে। তার কারণ কি জানো? তার কারণটা হচ্ছে অ্যালকোহলের লিনিয়ার এক্সপ্যানশন যেটা হয় সেইটা কিন্তু মার্কারির লিনিয়ার এক্সপ্যানশনের থেকে অনেক বেশি হয়। মানে সোজা ভাষায় বলতে গেলে একটা অল্প টেম্পারেচার দিলাম আমি, সেই অল্প টেম্পারেচারের জন্য অ্যালকোহলটা যতটা এক্সপ্যান্ড করে মার্কারি কিন্তু অতটা এক্সপ্যান্ড করে না। তার ফলে কি, অ্যালকোহলটা যেহেতু ম্যাম বেশি ওটা কি এক্সপ্যান্ড করে ডেনসিটির জন্য হয়? হ্যাঁ, অনেক কিছু অ্যালকোহলের বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে। ডেনসিটি আছে, অ্যালকোহলের একটা উডবাই প্রপার্টি আছে, সেই কারণে হয়, বিভিন্ন কারণে। সো বিকজ অফ দ্যাট প্রপার্টি অফ অ্যালকোহল, তাহলে আমরা কি দেখলাম যে অল্প টেম্পারেচারে অ্যালকোহলটা কিন্তু অনেক বেশি এক্সপ্যান্ড করছে, তাহলে রিডিং নিতে আমাদের অনেক সুবিধা হবে। মেনলি Yes, এই ma'am. দুটো কারণের জন্যই কিন্তু অ্যালকোহল থার্মোমিটার ইউজ করা হয় ল্যাবে। আরেকটা তো প্রিকশন থাকেই, সেটা হচ্ছে মার্কারি তো একটা টক্সিক ব্যাপার, whereas অ্যালকোহলটা টক্সিক নয়। কাজেই তোমরা তো যা সুন্দর করে সব জিনিসপত্র ল্যাবে হ্যান্ডেল করো, যদি ভেঙে টেঙে ফেলো তখন মার্কারি ভেঙে ফেললে অসুবিধা হয়ে যাবে, whereas অ্যালকোহল থার্মোমিটার ভাঙলে অতটা মানে টক্সিক এফেক্টটা হয়তো হবে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেটা নাকি সবাই জানে, মানে সবাই যেটা প্রথম ফার্স্ট প্রেফারেন্স যেটা লোকে যে কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে গেলেই দেখে, সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ। অ্যালকোহল থার্মোমিটার অনেক কম দাম রাদার দেন আমাদের মার্কারি থার্মোমিটার। ওকে, এই তো গেল ইনস্ট্রুমেন্টের ব্যাপার। ইনস্ট্রুমেন্ট জনিত আর কারোর কোনো কোয়েরি আছে? নো ম্যাম। No, ma'am. তাহলে আমি একটা কথা বলে দিই, ওই কমন ব্যালেন্সে যেটা ওয়েট করি আমরা, সেটা হচ্ছে কোনো জিনিসের মাসটা ওয়েট করি। আর যেটা আমরা সবজি বাজারে দেখতে পাই, যেটা এমনি দাঁড়িপাল্লা, সেখানে আমরা কি ওয়েট করি, কি পাই ওজন করি আমরা? ওয়েটটা নিই। আর ওয়েট কমন করি আমরা ব্যালেন্স ওখানে। সেখানে ওটা হ্যাঁ, সেখানে আর ওটা এখানে ওয়েট হয় আর মাসটা এখানে এটা পায় ভর। আমরা, মাসটা পায়। আর ম্যাডাম তো বললেন যে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে যে তার রিলেটিভ ডেনসিটিটা কি হবে, কারণ আমরা তো শীতের জায়গায় গিয়ে একরকম এক্সপেরিমেন্টটা করতে পারি, গরমের জায়গায় এক্সপেরিমেন্ট করতে পারি। তো সেরকম ওয়াটারে তো একটা রিলেটিভ ডেনসিটি আছে তো নিজের, সেই ওয়াটারের যে রিলেটিভ ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা কত? সেটা হচ্ছে 1।
ঠিক আছে? তাহলে ওয়াটারের যে রিলেটিভ ডেন্সিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা কত হয় আমাদের? 1 হয়। এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, ম্যাডাম এবার বলবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এইগুলো গেল অ্যাপারেটাস সংক্রান্ত জিনিস। এবার আমি ছোট্ট করে একটু থিওরিটা বলি যে কিভাবে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারবো। ম্যাম আচ্ছা, বলো বলো। ম্যাম বলছি ওই অ্যালকোহল থার্মোমিটারের কোন দিকটা দিয়ে মাপা হয়? লাল দিকটা দিয়ে? হ্যাঁ, যেরকম হয় তোমার মানে বাল্ব যেরকম থাকে তোমার, এমনিতে তোমার কি বলে, যে কোনো থার্মোমিটারে কি হয়, বাল্বটাকে যে জিনিসটাকে মাপছো সেই জায়গাটাতে দিতে হয়, তাই তো? এই যে বাল্বটা, ইয়েস ম্যাম। অ্যালকোহল থার্মোমিটারও সেম প্রসিডিওর, সেম, শুধু মেটেরিয়ালটা আলাদা, নাথিং এলস। থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা, এইবারে আগে দেখো যে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি বলতে আমরা কি বুঝি। এটা আমরা যখন আমার থিওরি ক্লাস যখন করাচ্ছিলাম তখনও একটু বলেছি, যারা প্রেজেন্ট ছিলে না বা এখন নতুন শুনছো তারা শুনে নাও। রিলেটিভ ডেন্সিটি অফ এ সলিড অর লিকুইড is defined as the ratio of weight of a given volume of substance to the weight of an equal volume of pure water at 4 degree Celsius. মানে রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক গুরুত্ব, সেইটা বলতে কি বোঝাচ্ছে না, আপেক্ষিক গুরুত্ব অ্যাকচুয়ালি হচ্ছে দুটো রেশিও, দুটো জিনিসের রেশিও। কি কি দুটো জিনিস? আমি যে জিনিসটার আপেক্ষিক গুরুত্ব বার করব সেইটা আগে আমি ওজন করে নেব যে সেটার ওজন কত, এবং সেটার কত ভলিউম সেটাও আমরা দেখে নেব। এরপর কি করব, ওই যে জিনিসটা বার করছি তার ভলিউমটা আমি জেনে নিলাম, তাহলে মেজার করে নিলাম। এবার সেই ভলিউমের সমান ভলিউম আমি জল নেব। জলটা কিরকম হতে হবে? অবভিয়াসলি পিওর জল হতে হবে, পিওর ওয়াটার, কোনো ইম্পিউরিটি থাকবে না, এবং জলটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল হতে হবে। বোঝা গেছে? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি কিছুই না, জাস্ট দুটো জিনিসের রেশিও। কোন দুটো জিনিস? যে জিনিসটাকে মাপছি সেই জিনিসটার ওজনটা থাকবে নিউমারেটরে, এবং সেই জিনিসটার সমান ভলিউমের যে জল সেই জলটার ওজন থাকবে ডিনোমিনেটরে, এবং সেই জলটা কত টেম্পারেচারে হতে হবে? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হতে হবে। এবার তোমরা জিজ্ঞেস করবে না 4 ডিগ্রি সেলসিয়াস কেন, এত টেম্পারেচার থাকতে হঠাৎ 4 ডিগ্রিকে নিয়ে টানাটানি কেন? আচ্ছা, কেউ জানো 4 ডিগ্রি কেন? ম্যাম ওর উপরে বাড়েও বাড়েও না বা কমেও না, ওটা স্ট্যান্ডার্ড। কি বাড়ে না কমে না? এটা সংকর উষ্ণতা মনে হচ্ছে। ম্যাম ডেন্সিটি হ্যাঁ, কাছাকাছি গেছো। জলের ডেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ম্যাক্সিমাম হয়, জলের ঘনত্ব ম্যাক্সিমাম হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। Yes, ma'am. তারপরে আমরা কমতে জানি থাকে যত, কি? হ্যাঁ হ্যাঁ কমতে থাকে। আমরা জানি যে যত জিনিসের টেম্পারেচার কমা হয় ততটা ডেন্সিটি বাড়তে থাকে, তো কিন্তু জল হচ্ছে এমন একটা জিনিস যার নাকি সেই ডেন্সিটিটা বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াসের ম্যাক্সিমাম ডেন্সিটি হয়। তারপরে কিন্তু টেম্পারেচার কমালেও জলের ডেন্সিটি কিন্তু কমতে থাকে। So 4 degree Celsius is a particular temperature for pure water at which the density of water is maximum. আর এই ম্যাক্সিমাম ডেন্সিটিটা কত, এটাও আমি থিওরি ক্লাসে করিয়েছিলাম, মনে আছে ম্যাক্সিমাম ডেন্সিটিটা কত? সিজিএস সিস্টেমে এই ম্যাক্সিমাম ডেন্সিটিটা হয় 1 গ্রাম পার সিসি, whereas SI সিস্টেমে এই ডেন্সিটিটা হয় 1000 কেজি পার মিটার কিউব। কি করে হয় কনভার্সন এটসেট্রা আমরা থিওরি ক্লাসে করেছিলাম, সিজিএস টু এসআই কনভার্সন যখন করেছিলাম তখন করেছিলাম। সো তাহলে
আমি একটু এটা বলে নিই। CGS সিস্টেমে ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4°C কত হয়? আমি লিখে দিচ্ছি। CGS সিস্টেমে হয় হচ্ছে 1 গ্রাম পার সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব। ওকে, 1 gram per cc in case of CGS system. 1 gram per centimeter cube. Whereas in SI system কি হয়? SI system এ density of water at 4°C হয় 1000 kg per meter cube. যারা জানো কনভার্সন ভালো কথা, যারা কিভাবে কনভার্ট করতে হয় জানো তারা করে নেবে, যারা সেটা জানো না কিছু দরকার নেই, জাস্ট এই দুটো মুখস্থ রাখবে। CGS সিস্টেমে ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1 gram per cc, SI সিস্টেমে ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1000 kg per meter cube. CGS সিস্টেমে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার, CGS সিস্টেমে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার হচ্ছে 1, SI সিস্টেমে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার হচ্ছে 1000। এই দুটো মনে রাখবে। ওপরেরটা ছিল ডেন্সিটি, ডেন্সিটি তার ইউনিট আছে, স্পেসিফিক গ্র্যাভিটি এমন একটা এন্টিটি যার নাকি ইউনিট নেই। কেন নেই আমি এক্ষুনি ডিসকাস করছি। তো তাহলে তোমাদের যখন জিজ্ঞেস ম্যাম করবে ওইটা আরেকবার বলবেন? স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার ইন CGS সিস্টেম ইজ 1, in SI system is 1000. তোমাদের কিন্তু ম্যাম এর যদি কোনো জিজ্ঞেস একক নেই? করে না, কেন নেই আমি বলছি, ম্যাম জাস্ট এটা ম্যাম ওটা ওকে ম্যাম ওটা হচ্ছে ওই ওয়েট বাই ওয়েট বলে কি কোনো ইউনিট থাকছে না স্পেসিফিক গ্র্যাভিটি? ওই কারণেই থাকছে না, আচ্ছা আমি বলছি ওকে ম্যাম। আচ্ছা CGS সিস্টেমে তাহলে 1, SI সিস্টেমে তাহলে 100। তোমাদের যদি জিজ্ঞেস করে স্পেসিফিক গ্র্যাভিটি কত, তখন কিন্তু ইউ হ্যাভ টু নো দ্যাট ইন হুইচ ইউনিট ইউ আর মেজারিং ইট, CGS এ না SI তে। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কত বললেই কিন্তু 1 বা 1000 বলে দেবে না, জানবে আগে কোন সিস্টেমে নিচ্ছে তারপরে বলবে। ওকে, সো এবারে আসছি আমি স্পেসিফিক গ্র্যাভিটি ব্যাপারটা, তাহলে যেটা আমি বললাম তোমাদের ডেফিনেশন, সেইটা তাহলে লিখলে কি রকম দাঁড়ায়। দেখো স্পেসিফিক গ্র্যাভিটি ক্যাপিটাল S দিয়ে ডিনোট করেছি, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কি বলেছি না, দুটো ওজনের রেশিও, বা এটা আমরা বলতে পারি যে দুটো ওজনের রেশিও। ওপরে রয়েছে যে জিনিসটা ওজন করছি, যে জিনিসটার স্পেসিফিক গ্র্যাভিটি বার করছি তার ওজন, আর ডিনোমিনেটরে রয়েছে সেই জিনিসটা যেটা নাকি আমি ওজন করছি, মানে যেটা স্পেসিফিক গ্র্যাভিটি আমি বার করছি তার সমান ভলিউমের 4°C উষ্ণতার জলের ওজন। আমি যেটা বলছি খুব ভালো করে ব্যাপারটা বোঝো। স্পেসিফিক গ্র্যাভিটি দুটো ওয়েটের রেশিও, দেখতে পাচ্ছ ওপরে একটা ওয়েট নিচে একটা ওয়েট। ওপরে রয়েছে ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইন এয়ার, মানে যে জিনিসটা স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে চাইছি তার ওজন। নিচে রয়েছে ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট 4°C, 4°C উষ্ণতায় সমপরিমাণ সমান ভলিউমের বা সমান আয়তনের জলের যে ওজন। এইবারে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা তো পেলাম, তার ইউনিট নেই কেন না, দেখছো ওপরে একটা ওয়েট নিচে একটা ওয়েট। আমি তোমাদেরকে ইউনিট ডাইমেনশন পড়ানোর সময় বলেছিলাম যে যে কোনো জিনিস যদি দুটো সেম এন্টিটির রেশিও হয়, দেখছো স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দুটো সেম এন্টিটির রেশিও, ওপরেও ওয়েট নিচেও ওয়েট। শুধু রেশিও হলেই কিন্তু ইউনিটলেস হয় তা কিন্তু নয়, যদি দুটো সেম এন্টিটি হয় রেশিওতে, নিউমারেটরে যে জিনিসটা রয়েছে ডিনোমিনেটরেও সেই জিনিসটাই রয়েছে, তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে ওকে দিস এন্টিটি ইজ ইউনিটলেস। কারণ ওপরে আমার রয়েছে ওয়েট, ওয়েটের ইউনিট আমরা জানি কত হয়, ওয়েটের ইউনিট কত হয় জানো? ওয়েটের ইউনিট হয় নিউটন বা কিলোগ্রাম ওয়েট, গ্রাম ওয়েট, এইভাবেও আমরা লিখি। তো ওপরে যদি নিউটন হয় নিচেও যদি নিউটন হয় তাহলে নিউটন নিউটন কেটে যাবে,
সেই কারণে এটা সবসময় মনে রাখবে, যাদের মনে আছে তারা একটু রিকল করো, আর যাদের মনে নেই তারা একটু জাস্ট থিওরিটিক্যালি জাস্ট টেকনিক্যালি জেনে রাখো ব্যাপারটা, যে যখনই কোনো এন্টিটির ইউনিট বা ডাইমেনশন বার করতে দেবে, সেই এন্টিটিটা যদি দুটো সেম এন্টিটির রেশিও দিয়ে এক্সপ্রেস করা থাকে, তাহলে সেই এন্টিটিটা অফকোর্স ইউনিটলেস এবং ডাইমেনশনলেস হবে। ওকে, এবার যে জিজ্ঞেস করছিলে যে স্পেসিফিক গ্র্যাভিটি কেন ইউনিটলেস, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, অ্যান্ড অবভিয়াসলি ইউনিটলেস হলে তো ডাইমেনশনলেস হবেই, সেটা তোমরা ইউনিট ডাইমেনশনের ক্লাস করার সময় বুঝতে পেরেছো যে ইউনিটি যদি না থাকে তাহলে আর তার করেসপন্ডিং ডাইমেনশন কি বসাবে। ওকে, সো we can say that specific gravity is such an entity which is unitless and dimensionless. এটাও কিন্তু একটা মানে টিপিক্যাল এন্টিটি। ওই যে কতগুলো টিপিক্যাল এন্টিটি পড়িয়েছিলাম যেগুলো নাকি ইউনিটলেস, ডাইমেনশনলেস, বা ইউনিট আছে ডাইমেনশন নেই, এইগুলো তার মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা, Yes, যার ma'am. নাকি ইউনিটও নেই ডাইমেনশনও নেই। ওকে, আচ্ছা, তাহলে এবারে দেখো আমাদের নিউমারেটরে যে জিনিসটা আছে সেটা আমরা সহজেই বার করতে পারবো, ওয়েট অফ সাবস্টেন্স ইন এয়ার। দাঁড়িপাল্লা যেটা দেখলে, কমন ব্যালেন্স ম্যাডাম যেটা বললেন, সেখানে আমরা খুব ইজিলি যে জিনিসটা স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে চাই তার ওয়েটটা বার করে ফেলতে পারবো। আমাদের প্রবলেম হবে কাকে নিয়ে? এই ডিনোমিনেটরের জিনিসটা নিয়ে। কেন? আমরা ইকুয়াল ভলিউম অফ ওয়াটার তো পেয়ে যাব, কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে পাবো কি? সবসময় পাবো না। আমরা যদি 4 ডিগ্রিতে দাঁড়িয়ে নো ম্যাম। এক্সপেরিমেন্ট করি তো পেয়ে যাব, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই পাবো না আমরা। তো তার জন্য কি করণীয়? আমরা দেখো এই জিনিসটাকে এভাবে ভেঙে নিলাম। ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইন এয়ার যেরকম ছিল সেরকম থাকলো, ডিনোমিনেটরে ছিল ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেই 4 ডিগ্রি সেলসিয়াসটাকে কি করে দিলাম? করে দিলাম ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি মানে আমরা যে টেম্পারেচারে এক্সপেরিমেন্টটা করছি বসে ল্যাবে। এবারে ডিনোমিনেটরে আমি যেহেতু এটা জোর করে ইন্ট্রোডিউস করলাম যে ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবভিয়াসলি আমাকে এটাকে কাটাকুটি করে দিতে হবে। সেই কারণে দেখো ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস যেই আমি নিউমারেটরে এনেছি, আমি সেটাকে মাল্টিপ্লাই করেছি এমন একটা জিনিস দিয়ে যেটার নাকি নিউমারেটরে আমার আবার রয়েছে ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস। এটা বোঝা গেছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Yes. সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে? আমার নিচে 4 ডিগ্রি সেলসিয়াসটাকে আমি একটু অন্যভাবে লিখলাম। 4 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় আমি বাই হ্যান্ড জোর করে আনলাম হচ্ছে at t ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যখন আমি নিউমারেটরে ডিনোমিনেটরে জোর করে এনেছি, আমাকে অবভিয়াসলি নিউমারেটরে আর এটাকে আবার জোর করে ঢোকাতে হবে টু ক্যান্সেল দিস ওয়ান, যেটাকে এক্সট্রা ঢুকিয়েছি। এবং আমি সেকেন্ড পার্টটাতে দেখো নিচে যেটা ছিল দ্যাট ইজ ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস, সেইটা আমি নিচে লিখে দিলাম। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে কিভাবে এই এক্সপ্রেশনটা লিখলাম সবার কাছে ক্লিয়ার? ইয়েস ম্যাম। কারোর যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে Yes, এখন ma'am. বলো। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এইবার দেখো এই যে জিনিসটা আমরা লিখলাম সেটা অ্যাকচুয়ালি কি? ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইন এয়ার ডিভাইডেড বাই ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি লিখলাম এস প্রাইম। মানে টি ডিগ্রি সেলসিয়াসে আমি যে রিলেটিভ ডেন্সিটি পাচ্ছি সেটাকে আমরা এস প্রাইম দিয়ে ডিনোট করলাম। পাশের জিনিসটাকে দেখো আমি লিখেছি এস ডাব্লিউ। এস ডাব্লিউটা কি জিনিস? এস ডাব্লিউটা হচ্ছে ওয়াটারের রিলেটিভ Weight. ডেন্সিটি। ওয়াটারের রিলেটিভ রিলেটিভ ডেন্সিটি। ডাব্লিউ দিয়েছি okay. বিকজ অফ ওয়াটার। ওকে, ওকে। দেখো আমরা রিলেটিভ ডেন্সিটির যা ডেফিনেশন পড়েছি সেইটা কিন্তু সেকেন্ড পার্টটাতে ওয়াটারের ক্ষেত্রে হয়ে যায়। ওয়েট অফ ওয়াটার এট টি ডিগ্রি সেলসিয়াস, ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এখানে তাহলে আমরা এটাকে ওয়াটারের রিলেটিভ ডেন্সিটি Yes, বলতে পারি। ইয়েস রিলেটিভ ম্যাম। ডেন্সিটি ডেফিনেশনই বলেছে যে যে জিনিসটার হ্যাঁ ওজন স্যার, করছে হ্যাঁ ম্যাম। সেটা, আর সেই জিনিসটারই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যতটা ওজন। তো আমরা সেকেন্ড যে পার্টটা পেয়েছি সেটা ওয়াটারের ক্ষেত্রে তাহলে ঠিক হচ্ছে। মানে নিউমারেটরে আছে আমরা ওয়াটারের যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাচ্ছি, আর ডিনোমিনেটরে আছে আমরা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওয়াটারের যে ওয়েটটা পাচ্ছি। তাহলে এইটা আমার এস ডাব্লিউটা এসে গেল হচ্ছে
কি রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার, বিভিন্ন টেম্পারেচারে ওয়াটারের যে রিলেটিভ ডেন্সিটি আমরা পাবো। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছো S ইজ ইকুয়াল টু S প্রাইম ইন্টু SW, এই এক্সপ্রেশনটা থেকে এইটা ক্লিয়ার হচ্ছে কি যে কোনো বস্তুর রিলেটিভ ডেন্সিটি টেম্পারেচারের উপর অবশ্যই ডিপেন্ড করে, Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। তাই তো? কারণ Yes. ফার্স্ট পার্টটাও চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড পার্টটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? Yes. Hmm. নিচে দেখো দুটো পার্টেরই একটা নিউমারেটরে রয়েছে 80°C, একটা ডিনোমিনেটরে রয়েছে 80°C, তার মানে ইট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। কাজে টেম্পারেচার চেঞ্জ হলে S প্রাইম SW দুটোই চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ওয়াই S টাও চেঞ্জ হয়ে যাবে। কাজে আমরা এই এক্সপ্রেশনটা থেকে বলতে পারি যে রিলেটিভ ডেন্সিটি অফ এনি সলিড অর লিকুইড ডিপেন্ডস অন ইটস টেম্পারেচার। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের এই অবধি আমি পড়ালাম। নেক্সট তোমরা ক্লাসে আমি এইটা একটুখানি স্লাইডটা দেখিয়ে দিই যে ওই SW, দ্যাট ইজ তোমরা যারা বলছিলে না যে ওয়াটারের মানে 4°C ম্যাক্সিমাম হয়, তারপরে অন্য টেম্পারেচারে কিরকম কি হয়, দেখো এখানে প্রত্যেকটা টেম্পারেচার দেওয়া আছে, 15, 18, 20, 21, একটা স্যাম্পল টেম্পারেচার লিস্ট দেওয়া আছে। দেখো এক একটা টেম্পারেচারে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু সামান্য হলেও চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হয়েছে পয়েন্টের পরে 3 ডিজিটে গিয়ে, কিন্তু চেঞ্জ হয়েছে। সো তোমরা যে এক্সপ্রেশন গুলো পাবে সেগুলো সামান্য চেঞ্জ হবে, কিন্তু টেম্পারেচারের ম্যাম উপর আগের ডিপেন্ড করে। ইকুয়েশনটা একটু একবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, এটা বলে নি তো কাজেই ওকে। বোঝা গেল। এটা হচ্ছে টেম্পারেচার অফ ওয়াটার, বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে, এবং এই রাইট হ্যান্ড সাইডে হচ্ছে যে সেই টেম্পারেচার গুলোতে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি দ্যাট ইজ SW যেটা আমি লিখেছিলাম, সেটা বিভিন্ন টেম্পারেচারে কত কি হবে সেটা একটা লিস্ট পাওয়া যায়। এবার তোমার যে টেম্পারেচারে তুমি এক্সপেরিমেন্ট করছো সেই লিস্ট ধরে ধরে তুমি ধরো 22° টেম্পারেচারে করছো, তখন তুমি SW ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা লিখবে হচ্ছে SW জায়গায় লিখে দেবে 8। আবার 25°তে করছো তখন SW ভ্যালুটা লিখবে 8। ওকে, এবারে কিভাবে কি করবে না করবে এগুলো নেক্সট দিন তোমাদের ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ, কে কি বলছিলে? আগেরটা দেখবে একটু। ওকে, আগেরটা দেখো। হ্যাঁ বলো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তোমাদের আমরা একটা আজকের পড়ার ওপর বেস করে একটা গুগল ডক লিংক শেয়ার করে দিচ্ছি। ওকে, সেই লিঙ্কটার করেসপন্ডিং অ্যান্সার গুলো তোমরা ফটাফট করে ফেলো। মৌসুমী, তুমি শেয়ার করবে না আমি করে দেবো? Okay, I'm sharing it. হ্যালো, শেয়ার করে দিয়েছি কোশ্চেন গুলি। হ্যালো। ও, করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে তখন ওই অডিওটা আমি অ্যান্সার করার পরে খেয়াল হলো অডিওটা অফ ছিল। করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই চ্যাট বক্সে আসেনি তো, চ্যাট বক্সে দিয়ে দাও একটু। অ্যাকচুয়ালি আমি ওই ওদের গ্রুপে দিয়ে দিয়েছি, এই চ্যাট বক্সে দিয়ে দেবো, তাই তো? দিয়েছি। দিয়ে দিয়েছো? হুম। আচ্ছা। এই সবাই চ্যাট বক্সে পেয়েছো তো? দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে, করে ফেলো চটপট। খুব সোজা আছে, আমরা কিন্তু 1:15-তে লিংক অফ করে দেবো। আমার ওপেন হচ্ছে না কেন জানি না। বাকিদের ওপেন হচ্ছে? দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে হয়তো শেয়ার করা আছে, ওখান থেকে দেখো ওপেন হচ্ছে কিনা।
ম্যাম একটা কোশ্চেন ছিল, ফার্স্ট ফার্স্টে একটা কোশ্চেন ছিল কমন ব্যালেন্স মেজার্স। ম্যাম ওটা কোন মানে এই ফিজিক্সের মানে রিলেটিভ আজকের যে ক্লাসটা হলো সেটার রেফারেন্সে দেখতে হবে কি অ্যান্সারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কমন ব্যালেন্স মানে যেটা দাঁড়িপাল্লা ইউজ করা হয়, দ্যাট ইজ নট দ্যাট হ্যাঁ টাইপ অফ কমন ব্যালেন্স। ওটা আচ্ছা, জাস্ট মানে বুঝে গেছি ম্যাম। ওকে ম্যাম, ওকে ম্যাম, হ্যাঁ হ্যাঁ। অলরাইট। Submitted. Same here, ma'am. ওকে ওকে। ম্যাম সাবমিটেড, একটা খালি ভুল হয়েছে, বাকি চারটে কারেক্ট হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম তাহলে কি লেফট হয়ে যাবো? না না, তোমাদের বসো। নেক্সট ক্লাস আছে না? তোমাদের ক্লাস আছে না এরপর? আমাদের না এরপর ম্যাম, টিফিন ব্রেক আছে। আছে এখন। আচ্ছা 30 মিনিটস ব্রেক আছে। রিসেস আছে। ওকে ওকে। যাদের মানে কোনো কোয়েরি নেই, বুঝতে পেরে গেছো, তারা লিভ করে যেতে পারো অ্যান্সার করার পরে। মানে কোথায় ভুল থ্যাংক ইউ হয়েছে বা অ্যান্সারটা কি হবে, তারা লিভ করে যেতে পারো। যাদের ম্যাম। কোনো ডাউট থাকবে, আমার ফার্স্টের অ্যান্সারটা ভুল হয়েছে ম্যাম, আমি ওয়েট করেছিলাম, ওটা কি মাস হবে? হ্যাঁ 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 মাস করে হবে, মাস বলবো আমি সবার বলেছিলাম যে এখনো মাস হবে। ও সবার এখনো করা আচ্ছা হয়নি, আচ্ছা আমি ম্যাম, এখন কি ঠিক করে আছে ম্যাম, বলবো? ওইটাই খালি ভুল হয়েছিল। ঠিক আছে ম্যাম। ওকে, আর কেউ আর ঠিক কারো আছে। ম্যাম কোনো ওটা, কোয়েশ্চেন আছে? ম্যাম ওইটা নিয়ে একটা কনফিউশন ছিল, মানে এরকম কমন ব্যালেন্স ওটা তো ফিজিক্স মানে এই পার্টিকুলার এখানে ওটা মাস, বাট তো বাইরে ওয়েট করা হয় না না কমন ব্যালেন্সে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওটা এমনি ব্যালেন্স। কমন ব্যালেন্স বলতে আমরা এই এক্সপেরিমেন্টে যেটা বলছি সেটাই বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি মাসে দিয়েছি অ্যাকচুয়ালি। হুম ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, হুম, থ্যাংক ইউ। বাকিদের কিছু কোয়েশ্চেন আছে? কারোর যদি কোনো কোয়েরি থাকে, সাবমিট করে দিয়ে, No, ma'am, submitted. ওকে, সাবমিট করে দিয়ে একটু ওয়েট করো। আর 1 মিনিট বাদে আমরা লিঙ্কটা বন্ধ করে দেবো, তারপরে বলে দিচ্ছি। আর যদি কারোর কোনো কোয়েরি না থাকে, বুঝে যাও কোথায় কি হয়েছে, প্রবলেম না প্রবলেম, তারা লিভ করতে পারো। Okay, ma'am, submitted. All are right. ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। যাদের সব ঠিক হচ্ছে, তারা লিভ করতে পারো। Okay, ma'am, thank you. হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি ম্যাম আমি আনসারটা দিয়ে বেরিয়ে গেছি, আমি কি আর আনসারটা চেক করতে পারবো কিছু ভাবে? তো সাথে সাথেই দেখতে পাবে কত পেয়েছো। ও ওখানে দেখতে পেলাম না, বেরিয়ে গেছিলাম, মানে সাবমিট করে বেরিয়ে গেছিলাম। তোমার নাম কি বলো? মৌসুমী পুরকাইত। ঠিক আছে, আমি দেখে বলছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
তোমার 4/5 হয়েছে, একটা কোনোটা ভুল হয়েছে। ম্যাম আমার 5-এরটাই ভুল হয়েছে। হ্যালো কত ম্যাম, করেছিলে পাঁচেরটা? হ্যাঁ, কত করেছিলে? আমি ওটা 3-এরটা দিয়েছিলাম। হ্যাঁ, তোমার 5-এরটা ভুল হয়েছে। হুম। ম্যাডাম 5-এর থেকে এই ফার্স্টের উত্তরটা হবে ম্যাডাম? 5-এরটা একটু ট্রিকি আছে, একটু হোল্ড করে যাও, বলছি। 20, হ্যাঁ 20। পাঁচেরটা তোমার আসবে যেটা, সেটা হচ্ছে 20 + 20 + 5 + 2 + 1 গ্রাম। আর আসবে 20 + ওকে 1 মিলিগ্রাম। ওকে, আমি লিংক বন্ধ করছি। যারা করেছো ভালো কথা, যারা করোনি আর সাবমিট করতে পারবে না, একটু বলে দিই তোমাদের। এখানে সবকটাই খুবই ইজি আছে। 5-এরটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে তোমরা দেখতে পারো যে ফার্স্ট ওয়ান অ্যান্ড ফোর্থ ওয়ান দুটোই কিন্তু সেম অ্যান্সার দিচ্ছে, কিন্তু ফোর্থ ওয়ান আমরা ইউজ করব না। ফোর্থ ওয়ানে দেখো একটা জায়গায় আছে, ফোর্থ ওয়ানে মিলিগ্রামের জায়গাটাতে আছে, দেখো 500 + 200 + 200 + 100, তারপরে বাকিটা আছে। তো এই যে 500 200 200 100, এইটা দিয়ে যে 1 মিলিগ্রাম হয়েছে, সেই 1 মিলিগ্রামটা তো আমরা জাস্ট 1 মিলিগ্রামের যে বাটখারা আছে সেটা দিয়ে রিপ্লেস করতে পারতাম, তাই নয় কি? সেই কারণে কিন্তু এইটাতে ফোর্থ অ্যান্সারটা হবে না, ফার্স্ট অ্যান্সারটাই কারেক্ট, ওটাই হবে। আমরা যতগুলো পারবো মিনিমাম নাম্বার অফ বাটখারা ইউজ করব। ওকে Okay, ma'am.